প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে যে যেখান থেকে সংযুক্ত হইতে পারছি সবাইকে সুস্বাগতম ও অভিনন্দন। তবে আজকের আমাদের এই ক্লাসে লাইভ অনুষ্ঠানে যারা সংযুক্ত আছে তারা ছাড়াও যারা পরবর্তীতে আমাদের এই ক্লাসের ভিডিও দেখবে তাদেরকেও আমাদের এই রসায়নের ক্লাসের পক্ষ থেকে সাদর সম্ভাষণ ও অভিনন্দন রইল। তবে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সক্রিয় সমানুতার। এটা শেষ অংশ, এটা নিয়ে আমাদের আগেও একটা ক্লাস হয়েছে। তো যাই হোক, আমরা আমাদের পড়া শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসের ছোট ছোট কয়েকটা প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো একটু খাতায় লিখে নিব। তো প্রশ্নগুলো হচ্ছে কি, যে গত ক্লাসে আমরা ছিলাম, এটার মধ্যে দিয়েছিলাম প্রশ্ন কাইরাল যৌগ কি বা কাইরাল কার্বন কি। তো আজকে প্রশ্ন থাকবে অ্যান্টিপড, এনানসিওমার, তারপর হচ্ছে রাসায়নিক মিশ্রণ কি। তো একটা যৌগের মধ্যে আমরা কাইরাল কার্বন কতটা, যেমন গ্লুকোজে কাইরাল কার্বন কতটা আছে সেটা নির্ণয় করা। সেই সাথে একটা প্রশ্ন আমি একটু আলোচনা করব, সেটা হচ্ছে ম্যান্ডেলিক অ্যাসিড একটি, এটা আবার ম্যালিক অ্যাসিড না, কিন্তু এটা হচ্ছে ম্যান্ডেলিক অ্যাসিড। আমি নামটা আবার বলতেছি, ম্যান্ডেলিক অ্যাসিড একটি আলোক সক্রিয় সমাণু প্রদর্শন করে, তা তুমি চিত্র সহকারে ব্যাখ্যা করবা। যেটা আমরা ম্যালিক অ্যাসিডের ক্ষেত্রে বা ডি ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে, হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিডটা যেটা দেখলাম ওই ল্যাকটিক অ্যাসিডের মতোই আমরা ম্যান্ডেলিক অ্যাসিড, এই কি বলে, ম্যান্ডেলিক অ্যাসিডটা আমরা দেখাই দেব। তো এখানে যদি আমরা একটা কথা বলি যে কাইরাল যৌগটা নিয়ে একটু রিভিশন দিয়ে আসি। তো কাইরাল কার্বন, এই একটা কার্বন, তার চারটা হাত, চারটা ভিন্ন রেডিকেল বা পরমাণু বা যৌগমূলক দ্বারা যুক্ত যদি থাকে, তখন সেই কার্বনটাকে আমরা বলি কাইরাল কার্বন, আর এই যৌগটাকে বলা হয় কাইরাল যৌগ। তো যেমন এই কার্বনটার একটা হাইড্রোজেন, একটা হাইড্রোক্সিল, একটা মিথাইল, একটা কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপের এখানে কার্বক্সিলিক অ্যাসিডের যুক্ত আছে। এই কারণে এটার নাম হচ্ছে 2 হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড, আর আমরা এটাকে বলি ল্যাকটিক অ্যাসিড। এবং এটাকে ডান ঘূর্ণি বা বাম ঘূর্ণি অনুযায়ী আবার বিভিন্ন নাম দেওয়া যায়, ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিডও দেওয়া যায়। সেটা আমরা আলোচনা গত ক্লাসে করলাম, আজকে হয়তো আবার রিভিশন দিয়ে দিব। তো এই যৌগের ক্ষেত্রে আমরা প্রশ্ন যেটা যাচ্ছিলাম যে কাইরাল যৌগটা কি, তাহলে এই পুরো যৌগটাকে আমরা বলবো কাইরাল যৌগ, এই কার্বনটাকে বলবো কাইরাল কার্বন। আসি যে অ্যান্টিপড বা ওই এনানসিওমার, এগুলো আবার কি। তো আমরা এনানসিওমার বলতে আমরা জানি, যখন একটি কাইরাল যৌগ একটা দর্পণ এর সামনে নেওয়ার পরে তার কি হয়, প্রতিবিম্ব সৃষ্টি হয়, তখন একটাকে অপরটার এনানসিওমার বলা হয়। এই যৌগটা যেমন ডি ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড বা প্লাস ল্যাকটিক অ্যাসিড, এটা হচ্ছে কি মাইনাস ল্যাকটিক অ্যাসিড। সুতরাং একটাকে অপরটার আমরা কি বলবো, এনানসিওমার। তো এই জায়গায় আমরা বলতে পারি, এটাকে যদি আমরা সাহিত্যিকভাবে বলি, একটা যৌগের আলোক সক্রিয় দুই সমাণু থাকে, এই যে আলোক সক্রিয় দুইটা সমাণু, এটাকে আমরা এনানসিওমার বা এদেরকে আমরা অ্যান্টিপড বা অ্যান্টিমারও বলা হয় এদেরকে, হ্যাঁ, এটাকে আমরা অ্যান্টিপড বলতে পারি বা অ্যান্টিমারও বলতে পারি। তোমাকে যদি প্রশ্ন করে যে অ্যান্টিপড বা অ্যান্টিমার বা এনানসিওমার জিনিসটা কি, যখন একটা আলোক সক্রিয় সমাণু দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি হয়, ফলে দর্পণ প্রতিবিম্বের ফলে যে নতুন একটা যৌগ, এখানে একটা পাইলাম, একটা পাইলাম, একটাকে অপরটার এনানসিওমার বলা হয়। এখন এনানসিওমার এই অংশটাকে আমরা না বলে আবার অ্যান্টিপড বা অ্যান্টিমারও বলা যায়। আলোক সক্রিয়তা পরীক্ষা করার একটা যন্ত্র নাম থাকে, সেটা হচ্ছে পোলারোমিটার। এটা মনে রাখবো, অবজেক্টিভের জন্য যদি থাকে। রেসিমিক মিশ্রণ একটা প্রশ্ন বলছিলাম, রেসিমিক মিশ্রণ কি। দুটি এনানসিওমারে, এই যে একটা এনানসিওমার, একটা এনানসিওমার, মানে ব্যাপারটা হচ্ছে কি, একটিকে অপরটির এনানসিওমার বলা হয়। সুতরাং দুইটাকে যখন আমরা, এটা একটা ডান দিকে ঘুরে, যখন এই যে ডান দিকে ঘুরে, তখন এই ব্যাপারটা হচ্ছে ডি এবং এল। আমি আবার একটু বলে দিচ্ছি। আমরা জানি আলো সব দিকে ছড়িয়ে পড়ে এলোমেলো থাকে। আলোটাকে যখন আমরা একটা নিকল প্রিজমে আমরা আলোটাকে কি করব, প্রদান করব, তখন এই আলোটা সব দিকে ছড়িয়ে, অর্থাৎ এলোমেলো না হয়ে এক সমতুল্য হয়ে যাবে, প্লেন পোলারাইজড যেটাকে বলা হচ্ছে। তো এক সমতুল্য হলে এই আলোটার
কে যদি আমরা কি করি, কাইরাল কার্বন সংবলিত কোনো একটা যৌগের দ্রবণে আমরা প্রবেশ করাই, তখন এই আলোটা কি হয়ে যাবে, হয় ডান দিকে নয় বাম দিকে বেঁকে যাবে বা ঘুরে যাবে। এটাকেও তার আলোক সক্রিয় বা এটাকে আমরা বলি যে আলোক সক্রিয় সমানুতা বলা হয় এটাকে, হ্যাঁ? তো এই ক্ষেত্রে আমরা যখন দেখবো আলোটা ডান দিকে ঘুরে, যেমন এই অংশটা দেখতেছি যে ডান দিকে ঘুরলে, ডান দিকে ঘুরলে বুঝলাম কেমন করে, অক্ষরগুলো কিন্তু চেঞ্জ হয় না। ডান দিকে ঘুরলে অক্ষরগুলো কোনো চেঞ্জ হবে না, যেভাবে আছে এরকম। কিন্তু বাম দিকে ঘুরলে এই যে সি ডবল ও এইচ, এটা এই দিকে চলে আসছে। আমরা এইচ থ্রি যেটা এখানে আছে সিএইচ থ্রি, এটা এইচ থ্রি লিখছি, আর এই অংশটা তো পুরোটা ঘুরে দিকে চলে আসছে। তাহলে ডান দিকে যদি ঘুরে, তাহলে অক্ষরগুলো চেঞ্জ হচ্ছে না। তাহলে এটাকে আমরা প্লাস ল্যাকটিক অ্যাসিড বা যে অ্যাসিডটি থাকে, ম্যান্ডেলিক অ্যাসিড থাকলে বলবো প্লাস ম্যান্ডেলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড যদি থাকে তাহলে বলবো প্লাস ল্যাকটিক অ্যাসিড। তো এটাকে ডেক্সোরোটারি বা ডান ঘূর্ণি, এটাকে বলা হয় ডান ঘূর্ণি, ইংরেজি শব্দ হচ্ছে ডেক্সোরোটারি। তো ডেক্সোরোটারির সংক্ষেপে আমরা বলি ডি, ডেক্সোরোটারি আইসোমারিজম। আর যখন সে বাম দিকে ঘুরে, তখন এটাকে আমরা বলি ওই লেবোরোটারি, লেবোরোটারি আইসোমারিজম। এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, এই কারণে এটাকে মাইনাস চিহ্ন দ্বারা আমরা প্রকাশ করি, অর্থাৎ এটা মাইনাস ল্যাকটিক অ্যাসিড, যদি সেটা ম্যান্ডেলিক অ্যাসিড হয় মাইনাস ম্যান্ডেলিক অ্যাসিড। এখন তাহলে আমরা বলতেছি যে এনানসিমারের ক্ষেত্রে এখানে রেসিমিক মিশ্রণটা আবার কি বোঝানো হচ্ছে। রেসিমিক মিশ্রণ হচ্ছে দুটি এনানসিওমার কি, আমরা বুঝলাম যে আলোটাকে যখন একটা কাইরাল কার্বন বিশিষ্ট একটা যৌগের দ্রবণে, অ্যান এক্সাম্পল দ্যাট দুধের মধ্যে যদি আমরা কি করি, এই এক সমতলে আলোটাকে প্রবেশ করাই, তখন এটা কি হবে, একটু বাঁকা হবে, বা ডান দিকে অথবা বাম দিকে। যখন ডান দিকে বাঁকা হবে তখন এটার নাম হবে কি, ডিলেকট্রিক অ্যাসিড, আর বাম দিকে হলে অ্যাললেকট্রিক অ্যাসিড। এখন ব্যাপারটা হচ্ছে এই ডি এবং এল, এরা পরস্পর একটা অপরটা কি এনানসিওমার। তো আমরা এই দুটি এনানসিওমারকে, এই যে একটাকে দুটো এনানসিওমারকে মানে দুটি এনানসিওমারের সমতুল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলা হয়। আমরা যদি বলি যে রেসিমিক মিশ্রণ ব্যাপারটা কি, বলবো দুটি এনানসিওমারের সমতুল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ। তাহলে আমরা কি বলবো, প্লাস মাইনাস অথবা বিএল ল্যাকটিক অ্যাসিড বা প্লাস মাইনাস ল্যাকটিক অ্যাসিড, অথবা আমরা এটাকে বলতে পারি যে এইভাবে বলতে পারি, এটা মিশ্রণটার নাম কি হবে, মিশ্রণের নাম হচ্ছে ডিএল মিশ্রণ অথবা প্লাস মাইনাস মিশ্রণ। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় রেসিমিকরণ। এই যে প্রসেসটা হচ্ছে, এই প্রসেসটাকে বলবো আমরা রেসিমিকরণ। তোমাকে যদি প্রশ্ন করে রেসিমিকরণ জিনিসটা কি, যে তুমি ইজিলি বলবে রেসিমিকরণ হচ্ছে দুটি এনানসিওমারের, এই যে একটাকে অপরটার কি বলা হয় এনানসিওমার, দুটি এনানসিওমারের আমরা যদি কি বলবো মিশ্রণ করবো, দেখুন তো মিশ্রণ করলে একটা হচ্ছে ডি আর একটা হচ্ছে কি এল, তাহলে এটাকে আমরা বলি ডিএল মিশ্রণ অথবা প্লাস মাইনাস মিশ্রণ। তো প্লাস মাইনাস মিশ্রণ বলতে পারি বা ডিএল মিশ্রণ বলতে পারি। তো এই হিসাবে আমরা বলতেছি যে দুটি এনানসিওমারের সমতল মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বা ডিএল মিশ্রণ বলা হয়, এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় রেসিমিকরণ। এখন আর একটা প্রশ্ন আসবে যে অ্যান্টিপড এন্টিমার বললাম, কাইরাল যৌগ বলা হচ্ছে, এবার আলোক সক্রিয় যৌগ জিনিসটা কি, তোমাকে যদি প্রশ্ন করে যে আলোক সক্রিয় যৌগ, এটার কথাটার অর্থ কি, তা আমরা বলবো যে আলোক সক্রিয় যৌগ হচ্ছে এক কথায় যে সকল জৈব যৌগের দুই বা ততোধিক ভিন্ন কনফিগারেশন যুক্ত সমান, কনফিগারেশন মানে কি, ঘূর্ণনের ফলে যেটা হয় আর কি, ডান দিকে ঘুরুক আর বাম দিকে ঘুরুক, কনফিগারেশন যুক্ত ভিন্ন সমাণু, অর্থাৎ এক সমতলীয় আলো, যেটাকে আমরা বলি প্লেন পোলারাইজড লাইট, হ্যাঁ, এক সমতলীয় আলোর প্রতি ভিন্ন রূপ আচরণ করে, এই সকল যৌগকে আমরা আলোক সক্রিয় সমাণু বা অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমারিজম বলা হবে। আর এটাকে আমরা বাংলায় বলি আলোক সক্রিয় সমাণু। তাহলে আমরা আবার বলতেছি, যে সকল জৈব যৌগের দুই বা ততোধিক ভিন্ন কনফিগারেশন যুক্ত, এটা কিন্তু ভিন্ন কনফিগারেশন যুক্ত, আমরা বলতেছি যে সকল, যে সকল জৈব যৌগের দুই বা ততোধিক ভিন্ন কনফিগারেশন যুক্ত ভিন্ন
এক সমতলীয় আলো, এই যে সমতলীয় আলো, তাহলে এক সমতলীয় আলোর বা ইংলিশে এটাকে কি বলবো, এটাকে প্লেন পোলারাইজড এর প্রতি ভিন্ন রূপ আচরণ করে। প্লেন পোলারাইজড এর ক্ষেত্রে কিরকম হবে, একটা হচ্ছে বাম দিকে না হলে ডান দিকে ঘুরে যাবে। তো ভিন্ন রূপ আচরণ করলে এই সকল যৌগকে আমরা বলবো যে এক কথায় অপটিক্যালি বা এটাকে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমারিজম, অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমারিজম বা আলোক সক্রিয় সমাণু। আলোক সক্রিয় সমাণু সম্পর্কে দেখলাম আমরা, যে সকল প্রশ্নগুলো দেখলাম সবগুলো একটু নোট খাতার মধ্যে লিখে রাখবে। প্রশ্নগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। আলোক সক্রিয় সমাণু কি, কাইরাল যৌগ কি, কাইরাল কেন্দ্র কি, তোমাকে বলতে পারে কাইরাল কেন্দ্র কি। কাইরাল যৌগের যে কাইরাল কার্বনটা কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে কাইরাল কেন্দ্র কি, তো তুমি কি বলবা? কাইরাল কেন্দ্র হচ্ছে অপ্রতিসম কার্বনটা, যেটা এই যে কার্বনটা যেটা, এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। সুতরাং কাইরাল যৌগের এই যে কাইরাল যৌগের এই কার্বনটাকে আমরা বলি কাইরাল কার্বন, আর কাইরাল কার্বনটাকে আমরা কাইরাল কেন্দ্র বলি। এটাও মনে রাখতে হবে যে এটাকে কাইরাল কেন্দ্রও বলা হয়। অ্যান্টিপোড কি, অ্যান্টিমার কি, এরপরে বললাম যে রেসিমিক মিশ্রণ কি বা ডিএল মিশ্রণ কি বা প্লাস মাইনাস মিশ্রণ কি, সবগুলো বলা হয়েছে। এটি একটু নোট করে রাখবো। এখন যাচ্ছি আমরা আরেকটা প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে, দেখাও যে ম্যান্ডেলিক অ্যাসিড একটি, আমি আবার প্রশ্নটা বলতেছি, ম্যান্ডেলিক অ্যাসিড একটি আলোক সক্রিয় সমাণু প্রদর্শন করে বা আলোক সক্রিয় সমানুতা প্রদর্শিত চিত্রগুলো তুমি ব্যাখ্যা করবার জন্য দেখাও যে বললে বলতে হবে যে দেখাও যে ম্যান্ডেলিক অ্যাসিড একটি আলোক সক্রিয় সমাণু। এটা চিত্র সহকারে আমরা বা সংকেত সহকারে দেখাই দিচ্ছি। বেশিরভাগই তোমাদের কারেন্টের জন্য বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বারবার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো এইদিকে আমরা একটা প্রশ্নই একটু ব্যাখ্যা করে দিই, তোমরা এটা আবার খাতায় নোট করে রাখবে, পরবর্তী যখন ক্লাসে সংযুক্ত হবো এটা আমি দেখবো তোমরা আসলে বুঝছো কিনা। বোঝার পরে পরবর্তী স্টেপে আমরা যাব। তবে আমি এখান থেকে কয়েকটা প্রশ্ন পড়ানোর পরে আমি দিয়ে দিব, তোমরা আনসার করার চেষ্টা করবে। অসুবিধা নাই যে সবগুলোই পারতে হবে এমন কোনো কথা না, চেষ্টা করবে। আমি একটা বুঝাই দিচ্ছি এখন, যেটা হচ্ছে কি যে দেখাও যে ম্যান্ডেলিক অ্যাসিড আলোক সক্রিয় প্রদর্শন করে। আমরা ম্যান্ডেলিক অ্যাসিড জানি যে আসলে ল্যাকটিক অ্যাসিড আছে না, তো ল্যাকটিক অ্যাসিডের এটার মতোই, জাস্ট এখানে অ্যালকাইল মূলকটার পরিবর্তে আমরা কি করবো, একটা বেনজিন চক্র অর্থাৎ অ্যারাইল মূলক নিয়ে আসবো। তো যখন আমরা বেনজিন চক্র নিয়ে আসবো তখন তার কি হবে, তখন এটার আমি যদি একটু দেখাই, এই অংশটা হয়ে যাবে এরকম। তো আমরা অ্যারাইলটাকে সংকেতে লিখে দিচ্ছি, এই হচ্ছে এভাবে লিখতে পারো, অথবা তুমি সংকেত C6H5 লিখতে পারো। এটার নাম হচ্ছে, এখানে অরিজিনালি এটা ফিনাইল বলি আমরা, অথবা তুমি লিখতে পারো C6H5, এটাকে তুমি এভাবে লিখতে পারো। এই তাহলে এই যৌগটার নাম কি হবে, এই যৌগটার আমরা নাম দিব এটার ম্যান্ডেলিক অ্যাসিড। আমি বানান লিখে দিচ্ছি, ম্যান্ডেলিক ম্যান্ডেলিক অ্যাসিড। ঠিক তেমনি এখন এটাকে আমরা ব্যাখ্যা করব যে সে আলোক সক্রিয়তা প্রদর্শন করে। আলোক সক্রিয়তা সম্পর্কে একটু আগে সংজ্ঞার মধ্যে বললাম। আমরা সংকেতটা লেখার পরে এই যে গাঠনিক সংকেত লিখলাম, এখন মাঝখানে যে কার্বনটা বা কাইরাল কেন্দ্র আছে বা অপ্রতিসম কার্বন আছে, এর সাথে চারটি ভিন্ন মূলক যুক্ত থাকা, এটাকে আমরা কি বলবো, কাইরাল কার্বন আছে। ঠিক আছে, কারণ ম্যান্ডেলিক অ্যাসিডটাকে তোমাকে তো হয়তো বা এই সংকেতটা লিখে দিবে না, এই সংকেতটা লিখে দিলে তো তুমি তো বুঝেই ফেললা যে এটার মধ্যে কাইরাল কার্বন আছে, তার মানে সে কি আলোক সক্রিয়তা প্রদর্শন করবে। তোমাকে লিখে দিতে পারে যে ম্যান্ডেলিক অ্যাসিড, বা সংকেতটা তোমার বলতে পারে যে C6H5, এইভাবে লিখে দিতে পারি আমি C6H5 হাইফেন যে CH, তারপরে কি আছে, হ্যাঁ OH, তারপরে আছে COOH। হ্যাঁ, এই যৌগটি একটি আলোক সক্রিয়তা বা এই যৌগটা আলোক সক্রিয়তা প্রদর্শন করে কিনা তুমি তা ব্যাখ্যা করো। যে এটা নাম বললাম না আমি, C6H5 CH OH
তারপরে সি ডবল এইচ। যৌগটি আলোক সক্রিয়তা প্রদর্শন করবে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তুমি এই যৌগটাকে সাজিয়ে লিখলা, এটাকে তুমি C6H5 লিখতে পারো, অথবা ফিনাইলের বা আমরা যে স্ট্রাকচার যেটা জানি এটাও লিখতে পারি। এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো আমি এই অংশটাকে যখন লিখলাম, লিখার পরে আমরা এখানে একটা স্টার দিলাম, যেটা হচ্ছে কি কাইরাল কার্বন, অর্থাৎ এটাকে আমরা বলি যে কি অপ্রতিসম কার্বন বা কাইরাল কেন্দ্র। আমরা জানি যে কাইরাল যৌগের ক্ষেত্রে তাদের ওই কিছু কন্ডিশন থাকতে, আলোক সক্রিয়তা প্রদর্শন করতে গেলে কিছু কন্ডিশন মেনে চলতে হয়। এই কন্ডিশনগুলো কি কি একটু খাতায় লিখে রাখবেন। হ্যাঁ, এখানে আলোক সমানতার কিছু কন্ডিশন থাকে। কিছু কন্ডিশন বলতে মিনিমাম দুইটা কন্ডিশন তোমার ঠুরস্থ থাকতে হবে। এক নাম্বার হচ্ছে অপ্রতিসম কার্বন পরমাণু বা কাইরাল কেন্দ্র থাকতে হবে। এটা থাকতে হবে। আলোক সমানতা প্রদর্শন করতে গেলে বা অপটিক্যাল আইসোমারিজম হতে গেলে তার কি থাকতে হবে? মাস্ট একটা কাইরাল কেন্দ্র থাকতে হবে, এক নাম্বার কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে এটা দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উপর সমাপাতিত হবে, সমাপাতিত হবে না। দর্পণের এই যে এটার প্রতিবিম্ব যেটা হলো, এটাকে একটার উপর একটা ফেললে, যেমন এই আমার হাতটা এইভাবে দিলাম, এটাকে এইভাবে দিলে এই যে মূলত হয়, কিন্তু এটা এইভাবে তুমি উল্টায় যখন দিবা তখন পাতিত হবে, কিন্তু সমপাতিত হবে না। এক কথায় বলো, এরকম হতে হবে। যেমন এটাকে তুমি ইচ্ছা করলেও এটার উপর নিয়ে ম্যাচ করতে পারবে না। দেখো এই যে এটা এইদিকে আছে, হাইড্রোক্সিলটা এইদিকে চলে গেছে, তুমি যদি এটা নাও তাহলে হাইড্রোজেনের সাথে হাইড্রোক্সিল আসতেছে, এইটার সাথে এটা হচ্ছে, হবে না। এক কথাই বলো, তুমি যদি এটাকে এইভাবে লিখো C6H5, তাহলে এটা এইদিকে কি হয়ে যাবে? C6H5 ঘুরে যাবে। তো এই হিসাবে আমরা দুইটা কন্ডিশন এখানে পেয়ে গেছি। এক নাম্বার কন্ডিশন কি? অপ্রতিসম কার্বন আছে বা কাইরাল কেন্দ্র আছে। সেকেন্ড হচ্ছে কি এটা দর্পণ প্রতিবিম্ব হওয়ার পরে, যেটা আমরা বললাম দর্পণ প্রতিবিম্ব মানে কি আয়নার কাছে নেওয়ার পরে তার একটা ছবি পাওয়া গেছে, ঠিক না? দর্পণ প্রতিবিম্ব পরস্পরের উপর সমাপাতিত হবে না বা হয় না, এটার সাথে এটা সমাপাতিত হয় না। অতএব ম্যান্ডেলিক অ্যাসিড একটা কি হবে? যে আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করবে। এখন আমরা এটার ব্যাখ্যা যদি আসি, তো ব্যাখ্যার ক্ষেত্রে যে বিষয়গুলো বলতে হবে আমি তোমাদেরকে একটু এটা বন্ধ করে একটু বলে দিচ্ছি। তা আমাদের প্রশ্ন ছিল ম্যান্ডেলিক অ্যাসিড একটি আলোক সক্রিয়তা প্রদর্শন করে, তা ব্যাখ্যা করার জন্য। তুমি যদি তা ব্যাখ্যা করতে যাও তাহলে ফার্স্টে আমরা বলবো যে সেই সকল যৌগই আলোক সমানতা প্রদর্শন করবে যে সকল যৌগের ক্ষেত্রে দুইটা মিনিমাম কন্ডিশন থাকতে হবে। এক নাম্বার হচ্ছে কি কাইরাল কেন্দ্র থাকতে হবে, তো এইটা কাইরাল কেন্দ্র আছে। দুই নাম্বার হচ্ছে কি এটাকে আমরা যখন দর্পণের কাছে নিব তখন যে তার প্রতিবিম্বটা পাবো, এটা একটাকে অপরটার উপর কি হবে না, ম্যাচ হবে না, মানে কি এটা উপস্থাপনীয় হবে না, যেটাকে আমরা বলি। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে ম্যান্ডেলিক অ্যাসিডের ক্ষেত্রে তার যে কনফিগারেশন দুইটা পাওয়া গেছে, এই একটা কনফিগারেশন একটা কনফিগারেশন পরস্পরের কি নয়, উপস্থাপনীয় নয়। আমরা পয়েন্টগুলো পাইলাম যে কাইরাল কেন্দ্র আছে, দর্পণ প্রতিবিম্ব হয়েছে, দুইটা কনফিগারেশনের ক্ষেত্রে কি দর্পণ প্রতিবিম্বের পরে এদের কনফিগারেশনের উপর একটার উপর একটা কি উপস্থাপনীয় নয়। সুতরাং ম্যান্ডেলিক অ্যাসিড সকল আলোক সক্রিয়তার শর্ত মেনে চলে। অতএব আমরা বলতে পারি ম্যান্ডেলিক অ্যাসিড যৌগের অণুতে একটি আমরা ম্যান্ডেলিক অ্যাসিড যৌগটা যেটা আছে এটা একটা আলোক সমানতা প্রদর্শিত যৌগ। আর অপর দিকে হচ্ছে কি এখানে কতটা সমান হবে, কাইরাল কার্বন বিশিষ্ট যৌগগুলোর ক্ষেত্রে আমরা সমানতা কিন্তু কাইরাল কার্বন দিয়ে নির্ণয় করি। এখানে কাইরাল কার্বন আছে কয়টা? একটা, তাহলে তার টোটাল সমান হবে দুইটা। কাইরাল কার্বন আছে কয়টা? একটা, তাহলে দুইটা কি কি হবে? একটা ডি, একটা হচ্ছে এল। মানে কি একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এই যে ঘড়ির কাঁটার দিকে আর একটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তার মানে এটা কিভাবে আমরা যখন এটাকে প্লেন পোলারাইজড লাইট এটার মধ্যে এই সলিউশনের ভিতরে আমরা কি করব, প্রবেশ করাবো, তখন প্লেন পোলারাইজড লাইটে কি হয়ে যাবে, তার দিক যেটা আছে সেটা বাঁকা হবে।
সেটা কিরকম হবে? একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর এই সকল শর্তই মূলত হচ্ছে আলোক সক্রিয় মানে যে আলোক সক্রিয়তা সম্পন্ন যে সকল যৌগ আছে তার বৈশিষ্ট্য মূলত। সুতরাং ম্যান্ডেলিক অ্যাসিড একটি কি আলোক সক্রিয়তা প্রদর্শিত সম্পন্ন যৌগ, বা মানে আমরা বলতে পারি যে ম্যান্ডেলিক অ্যাসিড যৌগটি আলোক সক্রিয়তা প্রদর্শন করে। তো তোমরা আসলে এইরকম একটা প্রশ্নের আনসার লিখবা, সেটা ল্যাকটিক অ্যাসিড, যেটা আমরা সবচেয়ে বেশি বা বহুল প্রচলিত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে ডিলেকটিক অ্যাসিড এন্ড অ্যালেকটিক অ্যাসিড, হ্যাঁ, এগুলা সম্পর্কে তোমার একটা আনসার লিখে রাখবা যে ল্যাকটিক অ্যাসিড একটি আলোক সক্রিয়তা প্রদর্শন করে, তা তুমি, বা ল্যাকটিক অ্যাসিড যৌগটি আলোক সক্রিয়তা প্রদর্শন করে তা তুমি ব্যাখ্যা করো, অনুরূপভাবে ব্যাখ্যা করে নিবে। ঠিক আছে, সেই সাথে আরেকটা যৌগ তোমরা লিখবা ম্যালিক অ্যাসিড। আমরা জানি যে ম্যালিক অ্যাসিড যৌগটি আলোক সক্রিয়তা সম্পর্ক মানে প্রদর্শন করবে কি, আমি সংকেতটা লিখে দিচ্ছি, তোমরা নিজের একটু চেষ্টা করবা। ম্যালিক অ্যাসিড, তো ম্যালিক অ্যাসিড তো আমরা জানি, গত সংকেতটা তোমরা কিন্তু ম্যালিক অ্যাসিডের আগের ক্লাসে সংকেতটা আসলে করে নিয়েছিল, একটু দেখো দিকে। এই হচ্ছে ম্যালিক অ্যাসিড, সি এইচ মানে সি ডবল ও এইচ, তারপরে সি একটা এইচ একটা ওয়াইস, নাম তো জানোই, তারপরে একটা এটা হচ্ছে মিথিলিন মূলক CH2 আর C ডবল এইচ, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু ডাই, মানে দুইটা ফাংশনাল গ্রুপ আছে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের। তো আমরা এইটা কি বলি কি ম্যালিক অ্যাসিড। তো তোমাকে আমি যদি এই প্রশ্নটা যেটা আগেরটা দিলাম এটার মতোই যদি এখন করে বলি, যে দেখাও যে ম্যালিক অ্যাসিড একটি আলোক সক্রিয় সমাণু মানে প্রদর্শন করে, বা এটাকে আমরা বলতে পারি তুমি ম্যালিক অ্যাসিড যৌগটির আলোক সক্রিয়তার সকল শর্ত মেনে চলে কি তা তুমি ব্যাখ্যা করো। আমি আবার বলতেছি, ম্যালিক অ্যাসিড যৌগটি আলোক সক্রিয়তার সকল শর্ত মেনে চলে কি তা তুমি ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের প্রশ্ন, এবং আনসারটা তোমরা লিখে দিবা। আর বেশি লম্বা করবো না আজকে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের মতো এখানে শেষ। গুড আফটার